প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের প্রথম ক্লাস, তাই সিলেবাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সিলেবাসকে মূলত 10টি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত বিশ্ব এবং পরিমাপ। ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি বা ভৌত বিশ্ব বলতে আমরা কি বুঝি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রকৃতির জন্মলগ্ন থেকে মানুষের পৃথিবী সম্বন্ধে কৌতূহলী। আমাদের চারিপাশে যে সমস্ত জিনিস আছে সেই জিনিসগুলির মধ্যে আমরা কিছু দেখতে পাই, কিছু দেখতে পাই না। যেমন ধরুন, আমরা বাতাস সমুদ্রে ডুবে আছি, কিন্তু আমরা বাতাসকে চাক্ষুষ করতে পারি কি? কখনোই না। অর্থাৎ আমাদের চারিপাশে দৃশ্যমান অদৃশ্য জড়বস্তু বা পদার্থ এবং জীবের সমন্বয়ে গঠিত হয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। আর পদার্থবিদ্যা হলো এই ভৌত বিশ্বকে বর্ণনা করার একটি পন্থা। তারপরে দেখি মেজারমেন্ট। মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। পদার্থবিদ্যার প্রধান লক্ষ্যই হচ্ছে ভৌত রাশিকে সঠিক এবং সূক্ষ্মভাবে পরিমাপ করা। যেমন ধরো, অর্ডিনারি স্কেল অর্থাৎ সাধারণ স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন 1 মিলিমিটার দৈর্ঘ্য মাপতে পারি। তার চেয়ে যদি কম দৈর্ঘ্য মাপার প্রয়োজন হয়, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্য, তাহলে আমরা যে যন্ত্রের সাহায্য নিই সেটি হলো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন আমরা 0.1 মিলিমিটার দৈর্ঘ্য মাপতে পারি। তার চেয়েও যদি কম দৈর্ঘ্য পরিমাপ করার প্রয়োজন হয়, তাহলে আমরা স্ক্রু গেজের সাহায্য নিই। স্ক্রু গেজের সাহায্যে আমরা 0.1 মিলিমিটারের চেয়েও কম দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। সেটি কত? সেটি হলো 0.01 মিলিমিটার। স্ক্রু গেজের সাহায্যে সর্বনিম্ন যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি সেটি হচ্ছে 0.01 মিলিমিটার। তারপরেও যদি আমরা আরো সূক্ষ্মভাবে 0.01 মিলিমিটারের চেয়েও যদি কম দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে আধুনিক যন্ত্র ব্যবহার করতে হয়। তারপরে দেখো, পরের ইউনিট হচ্ছে দ্বিতীয় ইউনিট কাইনেমেটিক্স। বাংলা অর্থ হচ্ছে স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান আসলে ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ সনাতন বলবিজ্ঞানের একটি শাখা। ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ সনাতন বলবিজ্ঞান বা মেকানিক্স বলতে আমরা কি বুঝি? মেকানিক্স মূলত খুব সহজভাবে যদি বলি, তাহলে স্থির বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কিত আলোচনা করে মেকানিক্স। Effect of force on static or moving body।
কাইনেমেটিক্স হচ্ছে এই মেকানিক্স একটি ব্রাঞ্চ। স্মৃতিবিজ্ঞানে বা কাইনেমেটিক্সে কি আলোচনা করা হয়? কোনো একটি বস্তু কণা বা বস্তু সংস্থা বা বস্তুর গতির কারণ অনুসন্ধান না করে গতির পর্যালোচনা করা, সেটি হচ্ছে স্মৃতিবিজ্ঞান অর্থাৎ কাইনেমেটিক্স আমরা আলোচনা করি। যেমন ধরো কোনো একটি গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল, কি কারণে থামলো সেটা কিন্তু কাইনেমেটিক্সের আলোচ্য বিষয় নয়। কি কারণে থামলো সেই সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করি পরের ইউনিট লজ অফ মোশন। লজ অফ মোশন মূলত গতির কারণকে অনুসন্ধান করা হয়। তাহলে একটি গতিশীল গাড়ি কেন থামবে? কারণ হচ্ছে গতিশীল গাড়ির উপর যদি বল প্রয়োগ করা হয় তবেই গতিশীল গাড়ি থামবে। মূলত আমাদের কি শেখাচ্ছে? গতির কারণ অনুসন্ধান করতে শেখায়। যদিও লজ অফ মোশন অর্থাৎ গতীয় সূত্রাবলী নিউটনের গতিসূত্র ছাড়া কিন্তু একদম সম্ভব নয়। এখানে মূল আলোচ্য বিষয় নিউটনের তিনটি গতিসূত্র। তারপরে চলে আসি চতুর্থ ইউনিট ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। আমরা জানি ওয়ার্ক বলতে কি বুঝি, কার্য বলতে আমরা কি বুঝি। পদার্থবিদ্যার ভাষায় কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর বলের প্রয়োগ বিন্দু সরণ হলে তবেই বলা হয় কার্য করা হয়েছে। তারপর হচ্ছে এনার্জি, শক্তি। যদি কারো কোনো শক্তি না থাকে সে কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলবে, সেই জন্য বলা হয় শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য। তারপর হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বলতে আমরা কি বুঝি? কার্য করার হারকে আসলে ক্ষমতা বুঝি। তারপরে চলে আসি পঞ্চম ইউনিট। পঞ্চম ইউনিটে কি আছে দেখো, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। কোথায় আমরা পার্টিকেল অথবা কণা সম্পর্কে একটু জেনে নিই। কণার কি বৈশিষ্ট্য থাকবে? কণার ভর থাকবে কিন্তু কোন রকম আয়তন থাকবে না। তাহলে ম্যাস থাকবে, ম্যাস উইদাউট ভলিউম। তার সমস্ত ভর কেন্দ্রে সেন্ট্রালাইজ থাকবে, তাকে আমরা কণা বলি। আমরা জানি যে কোনো বিস্তৃত বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এই হচ্ছে একটি বিস্তৃত বস্তু। এই বস্তুকে ভাবতে পারি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। অসংখ্য কণা, তার মধ্যে যে কোনো দুটি কণা আমি ধরে নিলাম, এই দুটো কণার মধ্যবর্তী দূরত্ব যদি বাইরে থেকে বল প্রয়োগ করা সত্ত্বেও একই থাকে, তার মানে সেপারেশন বিটুইন টু পার্টিকেলস সবসময় কি থাকবে? একই থাকবে। যদি থাকে তাহলে সেই সমস্ত বস্তুকে আমরা বলি রিজিড বডি। তাহলে দেখো, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস, কণা সমষ্টির গতি এবং রিজিড বডি, দৃঢ় বস্তু। দৃঢ় বস্তুর সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারবো? যে কোনো বস্তু অসংখ্য কণার সমষ্টি, আর কণার মধ্যে পারস্পরিক দূরত্ব যদি সবসময় একই থাকে বাইরে থেকে বল প্রয়োগ করা সত্ত্বেও, সেই সংক্রান্ত আলোচনা হবে পঞ্চম ইউনিটে। এরপরে ইউনিট গ্র্যাভিটেশন, মহাকর্ষ। মহাকর্ষ আমরা জানি এই মহাবিশ্বের যে কোনো বস্তু কণার মধ্যে আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের মান কণাদের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পরে ইউনিট দেখো প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, পদার্থের সাধারণ ধর্মসমূহ।
পদার্থের সাধারণ ধর্মসমূহের মধ্যে পড়ছে বিশেষ করে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, সারফেস টেনশন, পৃষ্ঠটান এবং ভিস্কোসিটি। ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা, সারফেস টেনশন পৃষ্ঠটান এবং ভিস্কোসিটি সান্দ্রতা। পরের ইউনিট থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা মূলত হিট অর্থাৎ তাপ এবং কার্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাপগতিবিদ্যা মূলত কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। পরের ইউনিট লক্ষ্য করো, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। পারফেক্ট গ্যাস বলতে আমরা কি বুঝি? তোমরা পড়েছো মাধ্যমিকে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস বলতে আমরা বুঝি যে সমস্ত গ্যাস পিভি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আদর্শ গ্যাসের বিহেভিয়ার আমাদের পড়তে হবে। এরপরে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের বৈতত্ত্ব। গ্যাসের বৈতত্ত্যের উপর ভিত্তি করে আমরা গ্যাসের চাপ, উষ্ণতা রাশিমালা প্রতিষ্ঠা করতে পারি। এরপরে ইউনিট দেখো অর্থাৎ লাস্ট ইউনিট অসিলেশন অ্যান্ড ওয়েভস অর্থাৎ কম্পন ও তরঙ্গ। কম্পন বলতে আমরা কি বুঝি? কোন বস্তু কণা যদি পর্যাবৃত্ত গতিতে গতিশীল হয় এবং একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই পথে রিপিটেড হয়, আসা যাওয়া হয়, সেই কণার গতিকে আমরা অসিলেশন বা কম্পন বলতে পারি বা দোলনও বলা হয়। তারপর হচ্ছে ওয়েভস, তরঙ্গ। তরঙ্গ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ হচ্ছে এক প্রকারের আলোড়ন যা জড় মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় বা অগ্রসর হয়, কিন্তু মাধ্যমের কণাগুলির কোন স্থানচ্যুতি ঘটে না, তাকে আমরা তরঙ্গ বলি। এই চ্যাপ্টারে মূল যে বিষয় আলোচিত হয় সেটি আসলে সাউন্ড, শব্দ। আমরা জানি শব্দ এক প্রকারের তরঙ্গ এবং সেটি অবশ্যই যান্ত্রিক অনুধ্রুব তরঙ্গ। সেই সংক্রান্ত বিষয় আমরা লাস্ট ইউনিটে আলোচনা করি।